নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রাবণী নাগ। আমার আড্ডা ঘর আজকে সোমবার। আজকের বিশেষ অধিবেশনে, বিশেষ অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে রয়েছে রাঁচির শিল্পী শ্রীমতী অপরাজিতা ভট্টাচার্য। অপরাজিতাকে আমি সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। অপরাজিতা এর আগেও আমার অনুষ্ঠানে এসেছে। গানে গল্পে আমরা থাকবো, আড্ডা দেব 1 ঘন্টা। আজকে আমাদের বিষয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। ঠিক 1 মাস আগে 4 মে অর্থাৎ 4 মে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের 175তম জন্মবার্ষিকী পালন হয়েছে। আজকে আমাদের অনুষ্ঠান, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। অপরাজিতা আপুকে আমি নিয়ে আসছি, তারপরে আমরা শুরু করব। আমরা এর আগেও বসেছি আড্ডায়। আমার অনুষ্ঠানে এসে কেমন লাগছে আগে শুনি, তারপরে আমরা গল্পে আসবো। নমস্কার, রাঁচি থেকে আমি অপরাজিতা ভট্টাচার্য। শ্রাবণীকে আন্তরিক ধন্যবাদ, সে আমাকে এই নিয়ে দ্বিতীয়বার তার আড্ডা ঘরে ডাকলো। প্রথমবার আমি এসেছিলাম 2021 সালের 9ই জুন, ঠিক 3 বছর পর আজকে আবার আসছি। এই বছরটি একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অমিত প্রতিভাধর পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের 175তম জন্মজয়ন্তী গেছে এই বৈশাখ মাসে। আর অল্প বিস্তর আমরা সকলে এও জানি যে রবীন্দ্রনাথের যৌবন বয়সে তার নতুন দাদার প্রভাব তার জীবনে কতখানি ছিল। তো এই দুই উজ্জ্বল জ্যোতিষ্ককে নিয়েই আমরা আজ অনুষ্ঠান করব, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। কিন্তু মুশকিলের বিষয় এই যে এই দুই প্রতিভাকে নিয়ে আজীবন চর্চা করলেও তাদের সমুদ্রের অতল স্পর্শের সামান্য অংশটুকুও ছোঁয়া যায় না। তাই অল্প কটি গানে এবং কিছু উল্লেখযোগ্য কথা নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে একটু অপরাজিতাকে একটু জিজ্ঞেস করে নি যে আমার অনুষ্ঠানে এর আগেও তুমি এসেছো। আমাদের অনুষ্ঠান সবসময় বিষয় ভিত্তিক হয়। আজকের অনুষ্ঠানের বিষয় যেহেতু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথের যে পারস্পরিক সম্পর্ক সেটা আমরা জানি। আমাদের বিশেষ আলোকপাত হবে আজকে দুই ভাইয়ের সম্পর্ক এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন মানে একটা সময় উনি কলকাতাতে ছিলেন এবং তার প্রতিভা নিয়ে অনেক আলোচনার আছে। এই আলোচনাগুলো শুরু একটু করি, তারপরে আমরা উনার রচিত গান শুনবো। উনার লেখা, উনার দীর্ঘদিন উনি রাঁচিতে ছিলেন এবং শেষ জীবনটা উনি অনুবাদ সাহিত্যের উপরে উনি দীর্ঘদিন কাজ করেছেন। সেই অনুবাদ সাহিত্য নিয়ে কথা হবে। উনি নাটকের গান লিখেছেন, প্রচুর নাটক রচনা করেছেন। আমাদের বাংলা নাটক অনেকভাবে সমৃদ্ধ হয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখায়। ওনার নাটক অভিনীত হয়েছে রঙ্গমঞ্চে। সেই সব বিষয়ও আসবে। তার আগে আমরা গান শুনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ। বিশেষত তিনি ব্রহ্মসঙ্গীতই রচনা করেছেন অনেক বেশি, এবং যেহেতু আমরা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি। আমি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচিত পরপর 3টি ব্রহ্মসঙ্গীত গাইব, কিন্তু ধ্রুপদাঙ্গের গানগুলি সাধারণভাবে 4 তুকের হলেও আমি যে আজকে গান 3টি চয়ন করেছি, 3টি ব্রহ্মসঙ্গীত, 3টাই কিন্তু 2 তুকের। আমি শুরু করছি তার রচিত ব্রহ্মসঙ্গীত। হৃদাসনে এসো হে, হৃদাসনে এসো হে, শুভ দিনে মিলিয়ে সবে বুঝব তোমারে প্রভু
প্রেম ফুল মালা হৃদয় ভরে, প্রেম ফুল মালা হৃদয় ভরে, সাজায় ডালে ঢালে গো চরণে প্রভু হৃদয়াশানে এসো হে। বন্দন গাথা শোনাব আনন্দে, বন্দন গাথা শোনাব আনন্দে, সকল কামনা জানাব তোমারে প্রভু হৃদয়াশানে এসো হে। শুভ দিনে মিলিয়ে সবে বুঝব তোমারে প্রভু হৃদয়াশানে এসো হে, হৃদয়াশানে এসো হে। খুব সুন্দর এবং দুই তুকের গান। এবারে আরো যে গানটা তুমি বললে করি, সেই গানটা কি? তিনটি ব্রহ্মসঙ্গীত বেছেছি, তিনটি দুই তুকের গান। এটা কিন্তু একটি বিশেষ ব্যাপার, কারণ সাধারণত ব্রহ্মসঙ্গীত মানে ধ্রুপদাঙ্গের গানগুলি কিন্তু 4 তুকের হয়। চৈতালিদি বলছে এসে গেছে, শুভ সন্ধ্যা। আজ বিশ্বজন গাইছে মধুর স্বরে, সনাতন দুঃখ হরণ বিশ্বম্ভরে, অনন্তে আনন্দ ভরে। আজ বিশ্বজন পূর্ণ গগন অনাদিনাদ আলাপ করে, পূর্ণ গগন অনাদিনাদ আলাপ করে, গাইছে জল দল জলধীর গভীরে, বিশ্বনাথ অমর সেবিত অনুপম জ্যোতিতে বিরাজে। আজ বিশ্বজন গাইছে মধুর স্বরে, সনাতন দুঃখ হরণ বিশ্বম্ভরে, অনন্তে আনন্দ ভরে। আজ বিশ্বজন। অমিতাভ নাগ, অমিতাভ কাকু লিখছেন, খুব ভালো লাগছে। এবারে 3 নম্বর যে গানটি তুমি বললে দুই তুকের যে ব্রহ্মসঙ্গীত, সেটি শুনি। এই দুটি গান কিন্তু একটু অপ্রচলিত ছিল। এখন যে গানটি গাইবো সেটা তাও এদের এই দুটির থেকে একটু একটু বেশি প্রচলিত আর কি। আচ্ছা, চৈতালিদি লিখছে, হ্যাঁ অপরাজিতা, চমৎকার গান শুনছি, অনুষ্ঠান শেয়ার করে দিয়েছি। এমন মূল্যবান অনুষ্ঠান শেয়ার করে দিয়েছি। ধন্যবাদ জানাই তো চৈতালিকে।
জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়। প্রতি পলকে পাই পরিচয়, সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়, কিছুতেই নাহি ভয়, জানি তুমি মঙ্গলময়। আর যায় কর প্রভু করে তাজিবে না কভু, আর যায় কর প্রভু মোরে তাজিবে না কভু, এই মোর ভরসা। এসো প্রভু, এসো প্রভু, হৃদয় মাঝে হবে শুভ নিশ্চয়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়, জানি তুমি মঙ্গলময়। প্রতি পলকে পাই পরিচয়, সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়, কিছুতেই নাহি ভয়, জানি তুমি মঙ্গলময়। সুরটা না খুব রবীন্দ্রনাথের বেশ কিছু গানের সাথে সুরটা মেলে। আছো অন্তরে, একই সুর দেখো, চিরদিন কেন কাঁদে আছো অন্তরে, দেখো একই সুর। এবারে আমরা একটু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের শম্পা সেন লিখছেন, খুব ভালো লাগছে। একটু অনুষ্ঠানটা আজকে একটু ভারী, একটু ওজনদার একটু অনুষ্ঠানটা। আমাদের অনুষ্ঠানের আজকে বিষয় কিন্তু যথেষ্ট একটু ভারী, আমি বলবো সেই অর্থে। এবারে আমরা একটু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটক কিন্তু নাটকে যাচ্ছি। জ্যোতিরিন্দ্রনাথ, হ্যাঁ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তো খুব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তো আমি সামান্য একটু পাঠ করছি। আমি পাঠ করছি ঠাকুর বাড়ির কথা, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুর বাড়ির কথা বইটি থেকে। তারপরে আমরা তার রচিত, তিনি যে শুধু ব্রহ্মসঙ্গীত লিখেছেন তা তো নয়, তিনি কিন্তু অসংখ্য নাটকের গান লিখেছেন এবং প্রকৃতি পর্যায়ের বেশ কিছু গান লিখেছেন। সেই একটি নাটকের গান এবং একটি প্রকৃতি পর্যায়ের গান পরে করব, আগে একটুখানি পাঠ করে নিই। আচ্ছা, একটু চৈতালি দিয়ে একটা কথা লিখেছে, একটু পড়ে নি পাঠটা শুরুর আগে। তুই রে বসন্ত সমীরণ, এই সুরটাও, তুই রে বসন্ত সমীরণ, মানে একই, দেখো সুরের কিন্তু অনেকগুলো গান এই সুরটার সঙ্গে, গানের কিন্তু মিল আছে। এবার একটু আমরা নাটকের গানের কথা আসি। নাটকের কথায় আসছি। নাটক আমাদের বিষয় এখন নাটক। তুমি পাঠের অংশটা করে নাও, তারপর একটু নাটকের গান শুনবো। হ্যাঁ, ছাত্রাবস্থা হতেই জ্যোতিরিন্দ্রনাথের নাট্য ও অভিনয়ের প্রতি তীব্র আকর্ষণ ছিল। মহর্ষির মধ্যম ভ্রাতা গিরীন্দ্রনাথের প্রথম পুত্র গণেন্দ্রনাথের নাট্যে বিশেষ অনুরাগ ছিল।
1865 খ্রিস্টাব্দে তিনি জোড়াসাঁকো নাট্যশালা স্থাপিত করেন। ওই বৎসরেই তিনি মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে অভিনয়ের ব্যবস্থা করেন। সেই অভিনয়ে জ্যোতিরিন্দ্রনাথ অহল্যা দেবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ছাত্রাবস্থায় এইভাবে নাট্যে উৎসাহ পেয়েই সম্ভবত তিনি সে যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হবার প্রেরণা পেয়েছিলেন। তারপর আমরা জ্যোতিরিন্দ্রনাথকে দেখি হিন্দু মেলার অন্যতম কর্মকর্তা রূপে। এই মেলারও অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন তার মেজদা গণেন্দ্রনাথ ঠাকুর। গণেন্দ্রনাথ হিন্দু মেলার সাধারণ সম্পাদক ছিলেন। হিন্দু মেলার প্রথম অধিবেশন হয় 1867 খ্রিস্টাব্দে। তখন জ্যোতিরিন্দ্রনাথের বয়স 18 বছর মাত্র। নবগোপাল মিত্র এই সূত্রে জ্যোতিরিন্দ্রনাথকে জাতীয়তাবোধ ব্যঞ্জক কবিতা লিখে মেলায় পাঠ করতে অনুরোধ করেন। সে অনুরোধ রক্ষিত হয়েছিল। পরের বছর মেলায় জ্যোতিরিন্দ্রনাথ স্বরচিত কবিতা পাঠ করেন। এইভাবেই তার জাতীয়তাবোধ ও সাহিত্য রচনার হাতে খড়ি হয়। মৌলিক নাট্যকার হিসাবে জ্যোতিরিন্দ্রনাথের প্রতিভা দুটি পৃথক ধারায় প্রবর্তিত হয়েছিল। একটি ধারা প্রহসন রচনার দিকে প্রবাহিত হয়, অপর ধারাটি জাতীয়তা ও বীর ব্যঞ্জক ঐতিহাসিক নাটক রচনার প্রতি আকৃষ্ট হয়। এবং আমরা কিন্তু সবাই জানি যে তার বিখ্যাত ঐতিহাসিক নাটকগুলির মধ্যে পুরু বিক্রম, সরোজিনী, মানময়ী, অশ্রুমতি ইত্যাদি। আর অন্যান্য নাটকের মধ্যে কিঞ্চিৎ মানে হাস্য যেগুলো হাসির নাটক, কিঞ্চিৎ জলযোগ, এমন কর্ম আর করব না, হঠাৎ নবাব, অলিক বাবু, এগুলি অন্যতম। আরেকটি নাটকের নাম এখানে করতেই হয়। সেই নাটকটির নাম হলো মানময়ী, অশ্রুমতি এবং বসন্ত লীলা। তার কারণ বসন্ত লীলার নাটকের একটি গান অত্যন্ত বিখ্যাত, সেটা আমি পরে করব। কিন্তু সরোজিনী নাটক যখন আমি উল্লেখ করলাম, তখন আমি বলি সরোজিনী নাটক যখন রচনা হয় তখন চিতরের রমণীদের যে জহর ব্রত গ্রহণ করা এবং জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়া, সেই অংশটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর না লিখে তিনি শুধু এক্সপ্রেশন দিয়ে বোঝাতে বলেছিলেন, এবং সেই জায়গায় রবীন্দ্রনাথ একটি বিখ্যাত গান লেখেন। আমি শ্রাবণীকে অনুরোধ করছি সেই জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ গানটি গেয়ে শোনাবার জন্য। তারপরে আমি জ্যোতিরিন্দ্রনাথের নাটকের গানে যাব। হ্যাঁ, এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং জীবন স্মৃতিতে এর উল্লেখ আছে। সরোজিনী নাটকের যখন তাদের রিহার্সাল হতো, সেই একটি সুন্দর বর্ণনা রয়েছে রিহার্সালের মধ্যে। তখন উনি এই গানটি রচনা করেন এবং এই গানটির মধ্যে বোঝা যাচ্ছে যে রাজপুত রমণীদের কতটা মনের জোর, এবং সেই মনের জোর এবং রমণীদের ভিতরে যে বীরত্ব, সেইটা এই গানটার মধ্যে রবীন্দ্রনাথ প্রকাশ করার চেষ্টা করেছেন। আমি চেষ্টা করছি গাইতে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সখিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সখিবে বিধবা বালা, জ্বলুক জ্বলুক চিতার আগুন, জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণীর জ্বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সখিবে বিধবা বালা। শোন রে জবন শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে, শোন রে জবন শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে, সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সখিবে বিধবা বালা। দেখ রে জগৎ মেলিয়ে নয়ন, দেখ রে চন্দ্রমা দেখ রে গগন, দেখ রে জগৎ মেলিয়ে নয়ন, দেখ রে চন্দ্রমা দেখ রে গগন, স্বর্গ হতে সব দেখো দেবগণ, জলদ অক্ষরে রাখো লিখে, অর্ধিত যবন তোরাও দেখ রে, সতীত্ব রতন করিতে রক্ষণ, স্পর্ধিত যবন তোরাও দেখ রে, সতীত্ব রতন করিতে রক্ষণ, রাজপুত সতী আজকে কেমন ছকিছে পরাণ অনল শিখে, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ
পরানো সপিবে বিধবা বালা, জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে খনি প্রাণের জ্বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পরানো সপিবে বিধবা বালা। এই যে গানটার মধ্যে আমি এক্ষুনি যেটা তোমার সঙ্গে আলোচনা করছিলাম, যে দেখো এই যে দুটো তিনটে কথা জুড়ে জুড়ে, স্পর্ধিত জগন, তারপরে দেখো রে চন্দ্রমা, দেখ রে গগন, এই যে একটা সুরের ধরন, এই ধরনটা কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, তাই না? এই ধরনের আমি রবীন্দ্রনাথের কয়েকটি গান গাইবো, যে একই মানে লেটারের মধ্যে তিনটে চারটি নোট। আচ্ছা, তার আগে অনুপমা সামন্ত লিখছে, অনেক অজানা তথ্য তুলে ধরছেন। চৈতালি লিখছে, চমৎকার অনুষ্ঠান হচ্ছে, কত, দাঁড়াও একটু দেখি, হ্যাঁ, কত কিছু জানতে পারছি। অপরাজিতা এবং শ্রাবণী দুজনেই প্রকৃত গুণী জ্ঞানী শিল্পী, মনে হচ্ছে সেমিনার হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, 1878 সালে প্রথম রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানো হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর নিয়ে গেছিলেন, কারণ তাকে ব্যারিস্টার করবার একটি মানে পরিকল্পনা করা হয়েছিল। অবশেষে 2 বছর পর যখন ফিরে আসেন, তিনি ব্যারিস্টার না হয়ে চলে এসেছিলেন, মানে পড়াশোনায় না করে চলে এসেছিলেন। কিন্তু 1878-এ 2 বছর উনি ইংল্যান্ডে ছিলেন। 1880 সালে যখন রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর বাড়িতে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে দেশে ফিরে দেখেন বাড়িতে হই হই ব্যাপার। জ্যোতিরিন্দ্রনাথ মানময়ী নাটক লিখছেন, তারই অভিনয়ের আয়োজন চলছে। অক্ষয় চৌধুরী ও জ্যোতিরিন্দ্রনাথ দেশি ও বিলেতি সুর মন্থন করে নতুন নতুন গান তৈরি করছেন। মহড়ায় রবীন্দ্রনাথ জুটে গিয়ে একটি গানও লিখে দিলেন, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। এই অভিনয়ে রবীন্দ্রনাথ মদনের, জ্যোতিরিন্দ্রনাথ ইন্দ্রের ও কাদম্বরী দেবী উর্বশীর ভূমিকায় অভিনয় করেন। তো এই গানটি গাইছি না আমি, বরঞ্চ জ্যোতিরিন্দ্রনাথের বসন্ত লীলা নাটকের একটি অতি প্রচলিত গান আমি গাইছি, যদিও সেই গানটি খুব বেশ প্রচলিত, অনেকেই হয়তো জানেন। এবং এই বসন্ত লীলার নাটকের এই গানটিও কিন্তু 2 তুকের গান, মানে এখন আমি 2 তুকের গানের মধ্যেই আছি। আহা কি চাঁদনি রাত হারুলো সখী, আহা কি চাঁদনি রাত হারুলো, আকাশ প্লাবিল ভাসিল রে বিমল চন্দ্র করে, আনন্দ উথলিল বিহঙ্গেরা জাগিল ভাবিয়ে প্রভাত, ওই বুঝি বাজে বাঁশি আসে শ্যাম চাঁদ, আহা কি চাঁদিনী রাত। সব সখী মিলে একতানে গাউল মঙ্গল গান, সব সখী মিলে একতানে গাউল মঙ্গল গান, অনিল হিলোলে মিশিবে সে তান, অনিল হিলোলে মিশিবে সে তান, বাঁশির স্বাদ, আহা কি চাঁদিনী রাত হারুলো সখী, আহা কি চাঁদিনী রাত। এই গানটা শোনা যায়, সবকটা গান অধিক প্রচলিত, মানে বেশ যথেষ্ট প্রচলিত, তার কারণ যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি রীতিমতো পেশাদার রঙ্গমঞ্চে অভিনীত হতো ওই সময়, কিন্তু রিহার্সালে উনি যেতেন, সেই অভিনয় যখন হবে উনি দেখতে যেতেন। হ্যাঁ, কিন্তু এখন আমি যে গানটি গাইবো সেটি কোনো নাটকের গান কিনা আমার জানা নেই, কিন্তু গানটি বসন্ত ঋতুর গান, এবং এই গানটি কিন্তু একটু অপ্রচলিত। এটা বসন্ত ঋতুর গান আমি গাইছি। সব সখী মিলে
গারে সব সখী মিলে গারে গারে সবে বিলাস আলস সরস বসন্তে অদূরে বাঁশরি মধুর বাজে ধরে তান বিহঙ্গ সবে কত ললিত বিচিত্র স্বরে ধরে তান বিহঙ্গ সবে কত ললিত বিচিত্র স্বরে সব সখী মিলে গারে দেখো পিকুল আকুল কুঞ্জে কুঞ্জে কুহু কুহু মুহু মুহু কুহরে পাপিয়া ঝঙ্কারে সব সখী মিলে গারে ধীরে ধীরে সমীর বিহারে সব বন আকুল চ্যুত মুকুল দাসে ধীরে ধীরে সমীর বিহারে সব বন আকুল চ্যুত মুকুল দাসে পল্লব মারে মারে হরষে তল থল করে শশী সরষে মালায়ের মধুময় পরশে মন খুলে গাউরে গাউরে মন খুলে গাউরে গাউরে সব সখী মিলে গাউরে গারে সবে এই বিলাস অলস সলস বসন্তে অদূরে বাঁশরি মধুর বাজে সব সখী মিলে গারে। এই সুরটাও কিন্তু রবীন্দ্রনাথের খুব পরিচিত একটি গান। এত আনন্দ ধ্বনি উঠিল কোথায়, মোটামুটি দেখো সব গানের কিন্তু চলনটা একই, চলনটা একই রকম, চলন একই এবং গানের সুরের মধ্যে একটা মিল আছে। সব মানে দুরকম গান লিখছে, হয়তো বিষয় আলাদা, গানের তোমার ভাব আলাদা, কিন্তু সুরের মধ্যে কোথাও একটা মিল রয়েছে। হ্যাঁ, এবার কি শুনবো? এবার আমি যাচ্ছি যে প্রসঙ্গটা আমি এখন মানে প্রসঙ্গটা আলোচনা করব, সেই প্রসঙ্গটি হলো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র সুর করেছেন তা কিন্তু না, তিনি কিন্তু স্বরলিপির উদ্ভাবক। তো সেই প্রসঙ্গটা নিয়ে একটু বলি এবং তারপরে আমি চলে যাব রবীন্দ্রনাথে। জ্যোতিরিন্দ্রনাথ স্বরলিপির উদ্ভাবন করেই ক্ষান্ত হননি, তিনি তাকে পরিচিত এবং প্রচলিত করবার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। 168 খানি বিশিষ্ট সঙ্গীত রচয়িতাদের গান নিয়ে স্বরলিপির একখানি গ্রন্থ তিনি সংকলন করেন। সেটি সেকালের বিখ্যাত বাদ্যযন্ত্র বিক্রেতা ডোয়ার্কিন অ্যান্ড কোম্পানি প্রকাশ করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে স্বরলিপি সঙ্গীতমালা নামে প্রকাশ করেন এবং আমরা দেখতে পাই স্বরবিতানে যে গানগুলি আছে তার কিন্তু অনেকগুলোই এই স্বরলিপি সঙ্গীতমালাতে
প্রথম প্রকাশিত হয়েছিল। এই কোম্পানি ওই বছরেই বীণাবাদিনী নামে একটি সঙ্গীত সম্পর্কিত পত্রিকা প্রকাশ করেন। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন তার সম্পাদক। কোম্পানিটার নাম হলো ডোয়ার্কিন অ্যান্ড সান লিমিটেড। এই প্রসঙ্গ ধরেই আমি চলে আসছি রবীন্দ্রনাথের গানে। যেই গানগুলি আজকে আমি রবীন্দ্রসঙ্গীত যেগুলি গাইব সেগুলি প্রত্যেকটি ডোয়ার্কিন অ্যান্ড সানের যে প্রকাশিত বই, অর্থাৎ স্বরলিপি সঙ্গীতমালা, সেখানে প্রকাশিত। স্বরলিপি সঙ্গীতমালা না, স্বরলিপি গীতিমালা, সেখানে প্রকাশিত। এবং প্রত্যেকটির স্বরলিপিকার কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এবং কয়েকটি গানের সুরকারও কিন্তু তিনি। তো প্রথমে আমি যে গানটি গাইব সেটি স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরণময়ী দেবী ও ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিবাহ উপলক্ষে রচিত। রবীন্দ্রনাথ যখন ফিরে এলেন বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে, তখন তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথের কাছে চন্দননগরে। সেই সময় ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হিরণময়ী দেবীর বিবাহ উপলক্ষে রচিত কয়েকটি গান, তার মধ্যে দুটি গান আমি গেয়ে শোনাচ্ছি। প্রথম গানটি যথেষ্ট প্রচলিত এবং চিন্ময় চট্টোপাধ্যায়ের গলাতে বেশ এক সময় সবাই শুনেছে, প্রমোদে ঢালিয়া দিনু মন। গানটির সুরকার কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই গানটির সুরটা জ্যোতিরিন্দ্রনাথ। আমি যে কটি আজকে রবীন্দ্রসঙ্গীত গাইব প্রত্যেকটারই কিন্তু স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং কয়েকটির সুরকারও তিনি। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিনু মন, চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিনু মন। আন সখে বিনয়ন প্রাণ খুলে কর গান, আন সখে বিনয়ন প্রাণ খুলে কর গান, নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিনু মন, বিনা তবে রেখে দে গান আর গাসলে, কেমনে যাবে বেদনা, কেমনে যাবে বেদনা। কাননে কাটায় রাতে তুলে ফুল মালা গাঁথি, কাননে কাটায় রাতে তুলে ফুল মালা গাঁথি, জোছনা কেমন ফুটেছে, জোছনা কেমন ফুটেছে, তবু প্রাণ কেন কাঁদে রে।
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে প্রমোদে ঢালিয়া দিনু মন। এবার কি গান শুনবো? এবারে ওই হিরণময়ী দেবীর বিবাহ উপলক্ষে রচিত আরেকটি গান, মা একবার দাঁড়াগো হেরিচন্দ্রানন। এটিও জ্যোতিরিন্দ্রনাথের স্বরলিপিত, সুর না স্বরলিপি, হ্যাঁ স্বরলিপিকার। আগেরটাও প্রমোদে ঢালিয়া দিনমনের স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন। আর কিন্তু প্রমোদে ঢালিয়া দিনু মনে গানটিতে স্বরলিপি গীতিমালাতে উল্লেখ আছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ওটা সুরকার, মানে স্বরলিপিকার তো বটে, সুরকারও কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রমোদে ঢালিয়া। আমি আরেকটা কথা এখানে একটু যোগ করি, আমাদের বাংলায় যে স্বরলিপি আমরা, মানে রবীন্দ্রনাথের গানের যে স্বরলিপি আমরা দেখে গান তুলি বা যাই হই, ওই আকার মাত্রিক স্বরলিপি কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরই প্রথম এনেছিলেন। তার আগে উদ্ভাবন করেছিলেন, হ্যাঁ ওটা প্রথম উদ্ভাবন করেছিলেন তাদের সবচেয়ে জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ। কিন্তু ওটাকে প্রচলিত করা এবং ছাপানো, সেই প্রকাশ করা কাজটা কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। হ্যাঁ সেই কাজটা প্রথম ওনাকে সাপোর্ট করেছিলেন ওই ডোয়ার্কিন অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড। সেই জন্য আমি যে কটি রবীন্দ্রসঙ্গীত গাইছি প্রত্যেকটাই কিন্তু ডোয়ার্কিন অ্যান্ড সন্স লিমিটেডে প্রকাশিত। আচ্ছা, চৈতালি দি লিখছে অনেকদিন পর এই গানটা শুনলাম, খুব ভালো লাগলো। কালপেট্টার গান। আমি এবার যাই, মা একবার দাঁড়াগো হেরিচন্দ্রানন। মা একবার দাঁড়াগো হেরি চন্দ্রানন, মা একবার দাঁড়াগো হেরি চন্দ্রানন, আধার করে কোথা যাবে ভাব, মা একবার দাঁড়াবো হেরি চন্দ্রানন, মধুর মুখ হাসে হাসে, আমি রাশে রাশে মা ও হাসে, কোথায় নিয়ে যাস রে ও হাসে, কোথায় নিয়ে যাস রে, আমরা কি নিয়ে জোড়াবো জীবন, মা একবার দাঁড়াবো
চন্দ্র মা একবার দাঁড়াবো হেরে চন্দ্র সুরটা সার্থক জনমর মতো না? সার্থক জনম আমার জন্মেছি দেশে। আচ্ছা, এবার আমি যে গানটি যাচ্ছি তারপরে আমি একটু পাঠ করব, কিন্তু এইবার আমি যে গানটিতে যাচ্ছি সেই গানটির সখী বলো দেখিল নিরোদয় লাজত টুটি বেকিল, এই গানটির একটি প্রাথমিক রূপ দেখি দেখি মুখানি মালতী পুঁথির একটি পৃষ্ঠায় পাওয়া যায়। তো ভাবা যায় যে সম্ভবত যে আমেদাবাদ বসবাসকালে, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে আমেদাবাদ বসবাসকালে হয়তো বা কবিগুরু এই গানটি মানে প্রাথমিক রূপটি লিখেছিলেন। আমি বলছে সাধু সাধু, অনেক ভালোবাসা ওকে। চৈতালি আমাকে অনেক এনকারেজ করে, চৈতালি নিজেও খুব ভালো গায় আর খুবই গুণী মানুষ। আমাদের দুজনেরই শিক্ষাগুরু একই জন, শেখর গুপ্ত মহাশয়, তাকেও নমস্কার জানাই। সখী বলো দেখিল নিরোদয় লাজতর টুটি বেকিল, সখী বলো দেখিল নিরোদয় লাজতর টুটি বেকিল, যে আছে ললনা মুখানি তুলে বেকিল, ঘোমটা খুলে বেকিল, আধো ফোটা আধারে হাসি ফুটে বেকিল, সখী বলো দেখিল নিরোদয় লাজতর টুটি বেকিল। সরমের মেঘে ঢাকা ধুমুখানে, সরমের মেঘে ঢাকা ধুমুখানে, মেঘ টুটে জ্যোৎস্না ফুটে উঠে দেখিল, তৃষিত আখির আশা উড়াবে কিল, তবে ঘোমটা খোলো মুক্তি তোলো আখি মেলো, তবে ঘোমটা খোলো মুক্তি তোলো আখি মেলো, সখী বলো দেখিল নিরোদয় লাজতর টুটি বেকিল, সখী বলো দেখিল নিরোদয় লাজতর টুটি বেকিল। দেখো এইটা ওই যে একটা জায়গাতে কিন্তু সুরটা পুত্র ভিন্ন ওই এসে যাচ্ছে, চল রে চল সব ভারত সন্তান, এইটা সুরটা ওনারই তো লেখা বা সুর। চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে মাতৃভূমি, এই যে পুত্র ভিন্ন মাতৃদয় না একই সুরটা। এবারে আমি একটা বলি, এই যে গানটা তুমি গাইলে এটা কিন্তু সে দেড় মাত্রা হাফ মাত্রা, এই জন্য গানটা চয়ন করেছি। আমার একটা জায়গায় গলাটা একটু শিফট করে, আমি জায়গাটা আর একটুখানি নিশ্চয়ই আমার গিয়ে দেওয়া উচিত, ওই যে ওই জায়গাটা আধো ফোটা আধারে হাসি ফুটে দেখিল, সখী বলো দেখিল নিরোদয় লাজতর টুটি বেকিল,
এই যে দেড় মাত্রা আধ মাত্রা, দেড় মাত্রা আধ মাত্রা দুটো মিলে সব কিন্তু এটা হয়ে চলেছে জিনিসটা। বেশ প্রথম থেকে গানটা ওইভাবেই গেছে, দেড় মাত্রা হাফ মাত্রা গেছে। আচ্ছা, এখানে আমি একটু জীবন যে বলছে চৈতালি দি অপরাজিতার এই গবেষণাকে স্যালিউট, আর সঙ্গে শ্রাবণীর সংযোজন। আমার শুনে যেটা যেটা মনে হচ্ছে আমি বলে যাচ্ছি। আচ্ছা, শ্রাবণীকে আমি অবশ্যই গানটা চয়নই করেছিলাম ওই দেড় মাত্রার হাফ মাত্রার জন্য। পুরো গানটাই কিন্তু দেড় মাত্রা হাফ মাত্রা, দেড় মাত্রা হাফ মাত্রা। হ্যাঁ, পুরো গানটাই তাই, হ্যাঁ পুরো গানটাই তাই। এখানে এই যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ একের পর এক গান লিখছেন এবং জ্যোতিরিন্দ্রনাথ যে সুর করছেন সে বিষয়ে কিন্তু রবীন্দ্রনাথ নিজেই তার জীবন স্মৃতিতে লিখেছেন। সে জায়গাটা সামান্য একটু পাঠ করছি, তারপর আমি শ্রাবণীকে অনুরোধ করব যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বরলিপিকৃত অন্তত যদি একটা গান শোনাও। দুটো শোনালে তো খুবই খুশি হব, একটা গান শোনাও তারপরে আমি একটাই করব। আচ্ছা, তারপরে আমি আবারও অন্য গানে যাব। মানে আজকে যা যা রেখেছি সবই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হয় স্বরলিপিকৃত, না হলে স্বরলিপি এবং সুরক্ষিত। তো এখানে আমি একটু জীবন স্মৃতি থেকে পাঠ করি। হ্যাঁ, করাটা দরকার। হ্যাঁ, করাটা দরকার, এই জায়গাটা না বললেই নয়। সাহিত্যের শিক্ষায় ভাবের চর্চায় বাল্যকাল হইতে জ্যোতিদাদা আমার প্রধান সহায় ছিলেন। তিনি নিজে উৎসাহী এবং অন্যকে উৎসাহ দিতে তাহার আনন্দ। আমি অবাধে তাহার সঙ্গে ভাবের ও জ্ঞানের আলোচনায় প্রবৃত্ত হইতাম। তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না। তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়েছিলেন। তাহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়াছিল। এইরূপ স্বাধীনতা আমাকে আর কেহ দিতে সাহস করিতে পারিতেন না। সেজন্য হয়তো কেহ কেহ তাহাকে নিন্দাও করিয়াছে, কিন্তু প্রখর গ্রীষ্মের পরে বর্ষার যেমন প্রয়োজন, আমার পক্ষে আশৈশব বাধা নিষেধের পরে এই স্বাধীনতা তেমনই অত্যাবশ্যক ছিল। সে সময়ে এই বন্ধন মুক্তি না ঘটিলে চিরজীবন একটি পঙ্গুতা থাকিয়া যাইত। একসময় পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নতুন নতুন সুর তৈরি করায় মাতিয়াছিলেন। প্রত্যহই তাহার অঙ্গুলি নৃত্যের সঙ্গে সঙ্গে সুরবর্ষণ হইতে থাকিত। আমি এবং অক্ষয়বাবু তাহার সে সদ্যজাত সুরগুলিকে কথা দিয়া বাঁধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম। গান বাঁধিবার শিক্ষানবিশই এই রূপে আমার আরম্ভ হয়েছিল। এখানে আমি আরেকটু কথা বলি। রবীন্দ্রনাথ যখন 1880 সালে প্রথম ইংল্যান্ড থেকে ফেরত এলেন ব্যারিস্টারি না করে, তখন তো এসে দেখলেন যে জোড়াসাঁকোতে হই হই রব চলছে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবী সবাই মিলে নাট্য চর্চায় মত্ত। তখন তিনি কিন্তু ওই সময়টার গ্যাপে তিনি রুদ্রচন্দ্র লেখেন রবীন্দ্রনাথ। রুদ্রচন্দ্র কিন্তু ওই মানে 1881 সালে কিন্তু আবারও তাকে পাঠানো হয় ইংল্যান্ডে, কিন্তু যাচ্ছিলেন ভাগ্নে সত্যপ্রসাদের সাথে। সত্যপ্রসাদের তখন সদ্য বিয়ে হয়েছে। তিনি মাদ্রাজে গিয়ে সত্যপ্রসাদের তার নববধূর প্রতি এত দুঃখ উঠলে উঠলো যে তারা মাদ্রাজ থেকেই ফেরত চলে আসেন। সেই যাত্রার ইংল্যান্ড যাওয়া হয়নি। তো সেই 1880 এবং 1881 যে মাঝের যে সময়টা, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ রুদ্রচন্দ্র রচনা করেন। বয়স কিন্তু ওই 19 থেকে 20। হ্যাঁ, রুদ্রচন্দ্র হ্যাঁ খুবই কম বয়স, কিন্তু তখন গান তো রচনা, তার আগে কিন্তু ভানু সিংহের পদাবলী 16 বছর বয়সী রচনা করা হয়ে গেছে প্রথমবার লন্ডনে যাবার আগে। এবং রুদ্রচন্দ্রর যে উৎসর্গপত্রে তিনি লিখলেন, মানে উনি তো জ্যোতিদাদাকে ছেড়ে চলে যাচ্ছেন, মানে এতদিন চন্দননগরে ওনাদের বাসে ছিলেন, জ্যোতিদাদাকে ছেড়ে চলে যাচ্ছেন, তো ওনার খুব মনে দুঃখ হয়েছে। উনি লিখছেন, ছেলেবেলা হতে ভাই ধরিয়া আমার হাত, অনুক্ষণ তুমি মরে রাখিয়াছ সাথে সাথ। তোমার স্নেহের ছায়ে কত না যতন করে কঠোর সংসার হতে আবরি রেখেছ মোরে। সে স্নেহ আশ্রয় ত্যাজি যেতে হবে পরবাসে, তাই বিদায়ের আগে এসেছি তোমার পাশে। যতখানি ভালোবাসো তার মতো কিছু নাই, তবু যাহা সাধ্য ছিল যতনে এনেছি ভাই। এটা রুদ্রচন্দ্রের উৎসর্গপত্রে
রবীন্দ্রনাথ লিখেছিলেন। এই প্রসঙ্গ ধরে আরেকটি গানে আমি যাচ্ছি। হৃদয়েরও মনি আদরিণী মোর আইলো কাছে। এই গানটিও কিন্তু এই গানটিরও সুরকার কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, স্বরলিপিকার তো বটেই, সুরকার। তবে প্রচলিত পাঠ মানে যেটা আমরা স্বরবিতানে পাই, তার সাথে কিন্তু স্বরলিপি গীতিমালার যে কথা বাণী, সেই বাণীতে কিন্তু একটু তফাৎ আছে। সেই বাণীর তফাৎটা আমি পরে বলছি, আগে গানটা গেয়ে নি। হৃদয়ের মনে আদরিণী মোর আইলো কাছে আয়। হৃদয়ের মনে আদরিণী মোর আইলো কাছে আয়। নিশাবি জোছনা হাসি রাশি রাশি মৃদু মধু জোছনা মলয় কপল চুমে চলিয়া পড়েছে ঘুমে। মলয় কপল চুমে চলিয়া পড়েছে ঘুমে। কপলে নয়নে জোছনা মরিয়া যায়। যমুনা লহরী গুলি চরণে কাঁদিতে চায়। যমুনা লহরী গুলি চরণে কাঁদিতে চায়। হৃদয়ের মনে আদরিণী মোর আইলো কাছে আয়। হৃদয়ের মনে আদরিণী মোর আইলো কাছে। স্বরবিতানে মানে প্রচলিত পাঠে আছে যমুনা লহরীগুলি চরণে কাঁদিতে চায়, আর স্বরলিপি গীতিমালাতে আছে যমুনা লহরীগুলি চরণে পড়িতে চায়। হ্যাঁ, কিছু কিছু মানে পাঠান্তর অনেক সময় থাকে, কিছু কিছু পাঠের পাঠভেদ আছে। এবার শ্রাবণী একটা গান শোনাও। এত সুন্দর সুন্দর গান হচ্ছে, তার মধ্যে জ্যোতিরিন্দ্রনাথের স্বরলিপিকৃত যদি তুমি গান শোনাও। দেখো 32 নম্বর যে স্বরবিতান, তাতে বেশিরভাগ গানই মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। সেজন্য আজকে আমি 32 নম্বর স্বরলিপি নিয়েই বসেছি, কারণ বেশিরভাগ গানই কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপিকৃত, কিছু কিছু অংশ ইন্দিরাদেবীরও আছে। আর একটি গান হচ্ছে এখনো তারে চোখে দেখিনি, আরেকটি আছে তোমার খট রাগের উপরে, ওই বলি গো সজনী যেও না। তুমি বলি গো সজনী যেও না, ওইটা গাইবো। হ্যাঁ, বলি গো সজনী যেও না। এক মিনিট, আমি কথাটা তাহলে বের করে নিই। হ্যাঁ, তারপরে আমি ওটারই মানে বলি গো সজনী যেও নারীর সাথে যেটা লেখা হয়েছিল, দাঁড়াও মাথা খাও যেও না সখা, সেই গানটি আমি গিয়ে শোনাবো। হ্যাঁ, এই গানটা তোমার 1882 সালের রচনা, মানে রবীন্দ্রনাথের তখন 21 বছর বয়স। 21 বছর বয়সে উনি এই গানটা রচনা করেন। বলি গো সজনী যেও না তার কাছে আর যেও না, সুখে সে রয়েছে সুখে সে থাকুক, মোর কথা তারে
বলো না বলো না বলি গো সজনী, যেও না যেও না, আমায় যখন ভালো সে না বাসে, পায়ে ধরিলেও বাসিবে না সে। কাজ কি কাজ কি কাজ কি সজনী, মোহর তারে তারে দিও না বেদনা, বলি গো সজনী, যেও না যেও না তার কাছে আর, যেও না যেও না, সুখে সে রয়েছে সুখে সে থাকুক, মোর কথা তারে বলো না বলো না, বলি গো সজনী, যেও না যেও না। ওই যে একটা জায়গায় আছি না, যে জীবন স্মৃতিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কেন বাজাতেন জ্যোতি দাদা, এবং রবীন্দ্রনাথ সেই ছুটে চলা সুরের কথা বসাতেন। কথা বসাতেন অক্ষয়চন্দ্র চৌধুরী এবং রবীন্দ্রনাথ দুজনেই সেই। এটা একটা কিরকম খেলার মতো, ওদের মধ্যে একটা খেলা হতো, যেটা একজন পিয়ানো বাজাবে আর ওই তার মধ্যে মধ্যে কথাগুলো বসানো। অনেক গান আছে সে তার মধ্যে, হলো না লো হলো না সই গায়, ওইটা আমি গাইবো। আর তার আগে আমি দাঁড়াও মাথা খাও যেও না সখা গানটি গাই, কেননা এই গানটিও কিন্তু ওই ছুটে চলা সুরের, মানে পিয়ানো বাজাচ্ছেন জ্যোতিদাদা, রবীন্দ্রনাথ কথা বসাচ্ছেন, সেরকমই একটু সুর। দাঁড়াও মাথা খাও যেও না সখা, দাঁড়াও মাথা খাও যেও না সখা, শুধু সখা ফিরে যাও অধিক কিছু নয়। কতদিন পরে আজ পেয়েছে দেখা, দাঁড়াও মাথা খাও যেও না সখা। আর তো চাহে না কিছু, কিছু না কিছু না, শুধু মুখখানি জন্ম শোধ দেখিব, তাও কি হবে না গো সখা গো। শুধু একবার ফিরে যাও, দাঁড়াও মাথা খাও যেও না সখা, শুধু সখা ফিরে যাও অধিক কিছু নয়। কতদিন পরে আজ পেয়েছে দেখা, দাঁড়াও মাথা খাও যেও না সখা। ফিরে যাও ফিরে যাও ওগো চঞ্চল, এবার উজাড় করে দাও হে তোমার যা কিছু সম্বল। সুরগুলো কিন্তু সবই কাছাকাছি, সবই কাছাকাছি কাছাকাছি সুর। এইবারও শুনতে শুনতে আমার মনে হচ্ছে আর একটা গান শোনাবে জ্যোতিরিন্দ্রনাথের সুর করা। বলো কি গান? জ্যোতিরিন্দ্রনাথের সুর করা আর একটা গান আমি করছি, সেটা হচ্ছে চৈতালি দি লিখছে আহা অপূর্ব। সত্যি খুব ভালো। ওই জানালার ধারে বসে আছে করতলে রাখি মাথা, হ্যাঁ ওটা অবশ্য খুব বড় গান। হ্যাঁ এইটা কিংবা আচ্ছা এটাই করতে পারি, কিংবা এখনো তারে চোখে দেখিনি, এটাও করতে পারি। এখনো তারে চোখে দেখিনি আবার একটা গল্প আছে জানো তো, তাহলে ওই জানালার ধারেই করি। হ্যাঁ ওই জানালার ধারেই কর অন্তত খানিকটা কর। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমি যে কটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম সবই কিন্তু দুই তুকে। হ্যাঁ
মানে আজকে গানগুলো বাছাই হয়েছে সব দুই তুকের গান, সব ছোট ছোট গান। এগুলোর মধ্যে কিন্তু একটা মজা আছে, সবই যে 4 তুকের গানই গাইতে হবে তার কিন্তু কোনো অর্থ নেই, সবই দুই তুকের গান বাছা হয়েছে। হ্যাঁ, আজকে সবই দুই তুক না, তবে ওই জানালার ধারে দুই তুক নয়, এটা আবার সমস্ত ছাপিয়ে। জানালার ধারে অনেকটা 4 তুকেরই গান। আচ্ছা, ইন্দ্রাণী লিখছে খুব ভালো লাগছে অপরাজিতা দি, আর এই গানটা দাঁড়াও মাথা খাও বলছে, গানটা আমি আগে কখনো শুনিনি। আমার আড্ডাঘর আমায় সমৃদ্ধ করে তথ্য গানে, গল্পটা আমি শুনতে চাই। আচ্ছা, সেই গল্পটা পরে হবে। আমি জানালার ধারে গানটা গাইছি, এটা একটা কোনো বিবাহ অনুষ্ঠানে তখন দুই ভাই মিলে অনেক গান রচনা করেছিলেন। হ্যাঁ, ওটা বিবাহ উৎসবেরই গান, মানে যেই বিবাহ উৎসবে ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হিরণময়ী দেবীর বিবাহ উৎসবে 24টি গান রচনা হয়েছিল, তার মধ্যে আমি গাইলাম। হ্যাঁ, প্রমোদে ঢালিয়া দিনুমনের একবার দাঁড়া, একবার মা একবার দাঁড়াবো হেরি চন্দ্রানন্দ গাইলাম। জানালার ধারে বসে আছিও কিন্তু সেই বিবাহ উৎসবেরই গান। উৎসবেরই গান, এটা রবীন্দ্রনাথের লেখা। হ্যাঁ, তুমি যেটা গেয়েছো দুটো জ্যোতিরিন্দ্রনাথের লেখা। না না না, আমি প্রমোদে ঢালিয়া দিনমন আর মা একবার দাঁড়াবো হেরি চন্দ্রানন্দ দুটোই রবীন্দ্রসঙ্গীত যে দুটো গাইলাম। কিন্তু সুরটা কিন্তু মনে হলো দাঁড়াও মাথা খাও একটু আগে যে গানটা গাইলে না, প্রমোদে ঢালিয়া দিনমনের কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের সুর। হ্যাঁ, আর এই গানটি তুমি জানালার ধারে বসে আছি সুরটা রবীন্দ্রনাথের সুর, এবং ওই বিবাহ উৎসব উপলক্ষেই দেখা। হ্যাঁ, গানটা আমার খুব প্রিয় গান যদিও, কিন্তু সুরটা আমার শুনলে মনে হয়, এবং এটার সুরকার মানে গানটার স্বরলিপিকার কিন্তু এখনো পর্যন্ত জানা যায় না, কিন্তু কোথাও একটা সুরের মধ্যে আমার মনে হয় এটা জ্যোতিরিন্দ্রনাথের সুর, গানটার চলনটা। আমি বিশ্বভারতীর ওয়েবসাইটে যেটা দেখলাম যে স্বরলিপিকারের জায়গাতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকেই বলা আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি যেমন ওই কালানুক্রমিক সূচিতে কিন্তু এটা নিয়ে তো পাইনি। হ্যাঁ, আমি করি। ওই জানালার ধারে, ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাথা, ওই জানালার কাছে বসে আছে, শুধু ঝুরু ঝুরু বায়ু বয়ে যায়, তার কানে কানে যে কহে যায়, তাই আধো শুয়ে আধো বসে ভাবে দিয়েছে কত কথা, ওই জানালার কাছে বসে আছে, চোখের উপর মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি, সারাদিন ভরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি, মধুর আলস মধুর আবেগ মধুর মুখে হাসিটি, মধুর। তারপরে আমার কথাটা সামনে নেই, অবধি থাকুক, কারণ গানটা বড্ড লম্বা হয়ে যাচ্ছে, আমাদের আলোচনাটা কম হচ্ছে, গানটা অনেকটা বড়। না, অবশ্য আমরা শেষের দিকে চলে এসেছি, আর আমার দুটোই মানে একটাই গান আছে, তুমি গাইতেই পারো। বলবার আছে, কেন জ্যোতিরিন্দ্রনাথের দুটো দিক কিন্তু, কেন এই গানটি গাইবার পর আরো দুটি কৃতির দিক কিন্তু না বললে অসম্পূর্ণ থেকে যাবে। আমি এখন আরেকটি গান গাইছি, হলো না হলো না সই, এটাও রবীন্দ্রনাথের খুব কম বয়সের রচনা। জ্যোতিরিন্দ্রনাথের হ্যাঁ, এটাও সেই খুব চঞ্চল, ওই ছুটে চলা সুর, পিয়ানো বাজাচ্ছেন, রবীন্দ্রনাথ কথা বসিয়ে যাচ্ছেন, সেইখানে সেই রকমই একটি গান, কিন্তু সুরকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। হলো না
হলো না সই, মরমে মরমে লুকানো রহিল, বলা হলো না। বলে 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 তারে কত মনে করিল, বলে 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 তারে কত মনে করিল, হলো না লো হলো না সই, হায় হলো না লো হলো না সই। না কিছু কহিল চাহিয়া রহিল, গেল সে চলিয়া, আর সে ফিরিল না। ফিরাবো ফিরাবো বলে কত মনে করিল, ফিরাবো ফিরাবো বলে কত মনে করিল, হলো না লো হলো না সই, হায় হলো না লো হলো না সই। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমার অনুষ্ঠান কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, এবার না বেশি লম্বা করব না, শুধু একটি গানের কথা আমি না মানে অল্পই একটুখানি গাইছি, কিন্তু সেই গানটি যদি আমি না গাই তাহলে পরে। শেখরদা লিখছেন, বা 1 মিনিট আমি একটু বলে নি। শেখরদা লিখছেন এই গান এই সুরে বাল্মীকি প্রতিভা গীতিনাট্যেও গান আছে, হ্যাঁ এই হলো না লো হলো না এই সুরে। আর চৈতালিদি লিখছে এই গান আগে শুনিনি, কত অজানারে জানাইলে তুমি শ্রাবণীর আড্ডা ঘর। সত্যি আমাদের আজকে অনেক বিষয়ে আলোচনা হলো, যে আলোচনাটা এর আগে কখনো হয়নি। আমার আড্ডা ঘরে জ্যোতিরিন্দ্রনাথ সম্বন্ধে অনেক অকথিত কাহিনী, অনেক কথা আমরা আজকে আলোচনা করলাম, এবং তার জন্য তোমার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। না, তুমি আমারই আরো দুটি দিক, প্রতিভার আরো দুটি দিক বলতেই হবে, সে দুটি না বললে মানে ভীষণভাবে অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু তার আগে আমি শেখরদার কাছে সদ্য শিখেছি একটি গানের অল্প সামান্য অংশ গাইছে, কেন এই গানটা যদি না গাই তাহলে পরে আমার মনে একটু দুঃখ থেকে যাবে, কারণ এটা রবীন্দ্রনাথের খুব কম বয়সে লেখা কিন্তু অসম্ভব কঠিন সুর, কেন জ্যোতিরিন্দ্রনাথের খুব যে শেখরদা যেটা বললেন খুব জটিল সুর, তো সেজন্য আমি সবটা গাইতে পারছি না, কিন্তু একটু অংশ আমি গেয়ে শোনাচ্ছি, না হলে আমার মনে একটু দুঃখ থেকে যাবে। আচ্ছা, শেখরদা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। আমি শেখরদাকে আমি নমস্কার জানাচ্ছি। নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, ওনার কাছে সদ্য শেখা আমার এখনো ভালো করে ওঠেনি, গানটা বসেনি গলায়, কিন্তু তাও আমি সামান্য 4টি লাইন আমি একটু চেষ্টা করছি। গানটি খুব বিখ্যাত গান, এবং রবীন্দ্রনাথের ঠিক এই সময়ে মানে জ্যোতিরিন্দ্রনাথের সুর এবং রবীন্দ্রনাথের করা এই সময়ের কথা। আচ্ছা, চৈতালি খবর দিল বাল্মীকি প্রতিভার কথা, বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে এই সুরে একটি সত্যি গানটা ভীষণ প্রতিভা, এই গানের সুরের গানা। বলো সখী দেখিল সুরেও আছে, সখী বলো দেখিল যেটা ও সুরেও আছে। এখন গাই আমি 4 লাইন কিন্তু। হ্যাঁ, কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায়, কেহ কারো মন বুঝে না, সোহাগের হাসিতে কেন চোখের জলে
কারো মন বুঝে না, বাতাস যখন কেঁদে গেল, প্রাণ খুলে ফুল ফুটে না, বাতাস যখন কেঁদে গেল, প্রাণ খুলে ফুল ফুটে না, সাঁঝের বেলা কেন রে ফুল ঝরে যায়, কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায়, কেহ কারো বুঝে না। পরে ফোন করছি, একটু পরে ফোন করছি। আমি একটু পড়ে বলে নি। শেখরদা বলছেন চৈতালি খবর দিল লাইভ হচ্ছে, তাই ঢুকে পড়লাম। খুব ভালো করেছেন দাদা। শেখরদার সামনে গানটা গাইতে ভয় লাগছে, গানটা তৈরি হয়নি আমার এখনো। হ্যাঁ, তো এই গান তো গান দাদার কাছে আমি শিখবো, এই গান স্যারের কাছে এটা শিখবো। এই গানটি কবির বয়স 22 এবং স্বরলিপিকার তো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কমা ইন্দিরা দেবী দেওয়া আছে, মানে দুজনে মিলেই করা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু নলিনী পাণ্ডুলিপিতে নবীনের গান হিসাবে বলা আছে। তো স্বরলিপির গীতিমালাতে এখানে কিন্তু পাঠভেদ আছে, স্বরলিপির গীতিমালাতেও প্রকাশিত। আজকে যে কটি গান আমি চয়ন করেছি সবই স্বরলিপি গীতিমালাতে প্রকাশিত, কারণ অনুষ্ঠানটাই জ্যোতিরিন্দ্রনাথকে ঘিরে। তো স্বরলিপি গীতিমালাতে দুটো জায়গাতে পাঠভেদ আছে। একটি হলো কেহ কারো মনো বুঝে না, সেখানে আছে কেহ কারো মনো বোঝে না। বুঝে না, হ্যাঁ, কিন্তু আমরা যখন গান করি বুঝে নাই করি, আমরা কিন্তু বোঝে না বলি না। বোঝে না ওখানে আছে। আর দ্বিতীয় নম্বর হলো সোহাগের হাসিটি কেন চোখের জলে মুড়ে যায়, মানে প্রচলিত। আর স্বরলিপি গীতিমালাতে আছে চোখের জলে, সোহাগের হাসিটি কেন চোখের জলে ঝরে যায়। হ্যাঁ, আজকের মতো গানের পালা এখানে শেষ। গানের পালা শেষ করে দে কিন্তু আমি একটু আমাকে বলতেই হবে। সেই কথাটি হলো জ্যোতিরিন্দ্রনাথের হাত ধরে কিন্তু রেখাচিত্রর প্রবর্তন হয় ঠাকুর বাড়িতে। জ্যোতিরিন্দ্রনাথ অসম্ভব ভালো একজন অঙ্কন শিল্পী ছিলেন এবং ওনাদের বাড়িতে যদি কোনো ফটোগ্রাফার কারোর ছবি তুলতে মানে ভুলে যেতেন বা পরে পাওয়া যায়নি, মানে কারোর ছবি পাওয়া গেল না, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রেখাচিত্রগুলি দেখে সেই ছবিগুলিকে কিন্তু পাওয়া গেছে। সুতরাং লালন ফকিরেরও কোনো ছবি পাওয়া যায় না, যেত না যদি না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সে রেখাচিত্রটা অঙ্কন শিল্পী হিসাবে কিন্তু তাকে তার কৃতিত্ব অনেকখানি। এবং তারপর তার একটা আরো বড় কৃতিত্ব, তিনি কিন্তু অনুবাদ সাহিত্যের বলছি, ধীরে ধীরে বলছি। তারপরের কথাটা, তিনি কিন্তু ব্যবসায়ীও ছিলেন, মানে ব্যবসায়িক বুদ্ধি কিন্তু তার ঠাকুর দাদা দ্বারকানাথ ঠাকুরের কাছ থেকে পাওয়া। এবং সরোজিনী নাটকের নামে ওনার এতটাই প্রিয় ছিল নাটকটি, উনি কিন্তু জাহাজও কিনেছিলেন। পরে সেই জাহাজের ব্যবসা তিনি বিশেষ চালাতে পারেননি, অনেক ওনার ক্ষতিও হয়ে গেছে। কিন্তু তৎসত্ত্বেও মানে ভারতবর্ষে, মানে এই আমি একটুখানি পড়ছি,
নিশ্চয়ই। সেকালে নীল চাষ একটি লাভজনক কৃষিকর্ম ছিল। জ্যোতিরিন্দ্রনাথ নদিয়া জেলার উত্তর অঞ্চলে পদ্মার দক্ষিণ পাড়ে অবস্থিত শিলাইদহ অঞ্চলে নীলের চাষ করেছিলেন। নীল চাষ করে কিছু অর্থ সমাগমও তার হয়েছিল। এমন সময় জার্মান দেশে রাসায়নিক প্রক্রিয়ায় নীল রঙের উৎপাদন পদ্ধতি আবিষ্কৃত হবার ফলে নীল চাষ দেশ হতে উঠে গিয়েছিল। এই রূপে অভাবনীয়ভাবে হাতে কিছু টাকা এসে পড়ায় তিনি তাকে ব্যবসায় নিয়োগ করবার জন্য উৎসাহিত হলেন। সেই সময় খুলনা ও বরিশালের মধ্যে যোগাযোগের জন্য স্টিমারে যাতায়াতের ব্যবস্থার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠিক করলেন এই লাভের টাকা দিয়ে তিনি নদীযোগে ওই পথে পরিবহনের ব্যবস্থা করবেন। এই সময় একটি অসম্পূর্ণ জাহাজের খোল নিলামে ওঠে। তিনি সেটি 7,000 টাকায় কিনে নেন। তারপরে তার সঙ্গে ইঞ্জিন সংযুক্ত করে তাকে জাহাজে পরিণত করে তিনি তার নাম রাখেন সরোজিনী। ব্যবসা বিশেষভাবে চলেনি, কিন্তু তার যে প্যাশন, সে প্যাশনটাকে তিনি কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি প্যাশনের সাথে। এই বিচিত্রকর্মা পুরুষটি ধীরে ধীরে মানে ক্রমান্বয়ে মানে এরপরে কি হলো, রবীন্দ্রনাথ পাকাপাকি ভাবে চলে এলেন শান্তিনিকেতনে 1899 1899 থেকে যাতায়াত শুরু এবং 1901 পাকাপাকি ভাবে চলে আসা এবং ক্রমান্বয়ে মানে ক্রমেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ঢেকে যাওয়া রবীন্দ্রনাথের হ্যাঁ, তো তিনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেললেন, রাঁচির মোরাবাদী পাহাড়ে নির্জন স্থান বেছে নিলেন। কিন্তু তার জীবনের বোধহয় সবচেয়ে দুঃখজনক অধ্যায় তার বিবাহ। সেই জায়গাটা একটু পাঠ করে আজকের অনুষ্ঠানের মতো শেষ করে দিচ্ছি সবাইকে। না, উনি যে রাঁচিতে উনি যে ছিলেন, উনি কিন্তু অনুবাদ সাহিত্যে উনি করেছিলেন। এই অংশটাই আমি আসছি, সেই পোর্শনটা বলেই আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। দাম্পত্য জীবনটাই হয়তো জ্যোতিরিন্দ্রনাথের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। দাম্পত্যের শেষ হয় চরম অসুখী অবস্থানে। 16 বছরের দাম্পত্যের পর স্ত্রী কাদম্বরী দেবী আত্মহত্যা করেন নানা ঘটনার সমবায়ে। তখন নিঃসন্তান জ্যোতিরিন্দ্রনাথ 34 বছর মাত্র বয়স্ক। আর বিয়ে করেননি এরপর। নানা রকম কাজে ডুবিয়ে রেখেছিলেন নিজেকে, কিন্তু হয়তো শান্তি পাননি। এই যে নানা রকম কাজে ডুবিয়ে রেখেছিলেন নিজেকে, এই সময় অসংখ্য ব্রহ্মসঙ্গীত রচনা এবং অনুবাদ সাহিত্য তিনি কিন্তু পড়েন। এবং আমি যে বইটি থেকে পড়ছি সেই বইটি একটি অনুবাদের গল্প। এই বইটা খুব বিখ্যাত, কেউ পড়তেই পারে, ফরাসি দেশের গল্প। একটা অসম্ভব সুন্দর বই এবং মপাসার অনেক গল্পের অনুবাদ কিন্তু এই বইটিতে আছে। সেই বইটি থেকেই আমি পাঠ করছি। ভাই রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন ব্রহ্মচার্য বিদ্যালয় শুরু করেছেন 1901, তার কিছু বছর পরেই রাঁচির মোরাবাদী পাহাড়ে কিনে নিলেন তার উপরের বাড়ি বানিয়ে জ্যোতিরিন্দ্রনাথ প্রায় বেছে নেন নির্বাসনের জীবন। সেই সালটা হলো 1908। মানে কাদম্বরী দেবী মারা গেছেন 1884-তে, তারপরেও কিন্তু 1908 পর্যন্ত উনি নিজেকে যুক্ত রেখেছিলেন বিভিন্ন কাজে। তারপর উনি পাকাপাকি ভাবেই নির্বাসনের জীবন বেছে নেন। রাঁচির মোরাবাদী পাহাড়ের উপর বাড়িটির নাম শান্তিধাম। কলকাতা বা শান্তিনিকেতনে আসা যাওয়া করলেও এখানেই থাকতে পছন্দ করতেন, নিরালয় নিভৃতে। ইতিহাস জ্যোতিরিন্দ্রনাথকে মনে রাখবে ঠাকুরবাড়ির সন্তান হিসাবে নয়, রবীন্দ্রনাথের দাদা হিসাবেও নয়, বরং একজন কৃতি স্বদেশ প্রেমিক হিসাবে, দক্ষ অনুবাদক হিসাবে এবং কর্মিষ্ঠ উদ্যমী মানুষ হিসাবে। ঊনবিংশের বিত্তশালী হিন্দু এলিটের বহু দোষ ও ত্রুটি, তাদের দৃষ্টি ও ভুবনের সীমাবদ্ধতার পাশাপাশি তাদের বিরল একাংশের যে গ্রহণ ক্ষমতার বিরাটত্ব, চর্চার ব্যাপ্তি ও মননের আন্তর্জাতিকতা ফুটে ওঠে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সেই সব কিছু ধারণ করে তাদের একজন সেরা প্রতিভু হয়ে উঠেছিলেন। এই অনুবাদ গ্রন্থটিতে সেই কথাই বলা হয়েছে, মানে তার যে অনুবাদ করা যে গল্পগুলি, সে গল্পগুলির মধ্যে দিয়ে এই কথাগুলি প্রকাশ পেয়েছে। আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার অনুষ্ঠান। আমি চেষ্টা করেছি, অনেক ত্রুটি রয়ে গেছে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি অনেক কিছু জানলাম, আমার সঙ্গে সঙ্গে যারা শুনছেন তাদেরও একই কথা। আজকের অনুষ্ঠানটাতে আমরা অনেক সমৃদ্ধ হলাম। তুমি
এসেছো, এত আমার অনুষ্ঠানে এসে তুমি আমাকে অনেক মানে ঋণী করে গেলে, এত এত পড়াশোনা করেছো অনুষ্ঠানটাকে সুন্দর সুন্দর করে তোলার জন্য। সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ এবং আমি চাই তুমি আরো এই ধরনের অনুষ্ঠান, আমরা আরো আলোচনায় আসবো। যে চৈতালিদি বলছেন মনে হচ্ছে অনুষ্ঠান না, একটা সেমিনার শুনছি। সত্যি আমারও এক সময় মনে হচ্ছিল যে এত সুন্দর আলোচনা এবং এই নিয়ে একটা বিষয় ভিত্তিক আমাদের যে কোনো কিছু নিয়ে আমরা যখন এটা নিয়ে আরো পড়াশোনা করি তখন মনে হয় যে জানার তো শেষ নেই, এবং এইগুলো যদি আমরা আরো আলোচনার মাধ্যমে আরো কিছু অনুষ্ঠান এইভাবে করতে পারি তাহলে আমাদের সকলেরই মানে অনেক লাভ আছে। আসলে বিষয়ভিত্তিক অনুষ্ঠান হলে আমার যেটা মনে হয়, বিষয়ভিত্তিক অনুষ্ঠান হলে এটাই হয়, ধরো আমি তোমার এখানে এসে আমি কয়েকটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমি চলে গেলাম, তাতে আমার কিন্তু লাভের লাভ কিছু হলো না। কিন্তু আমি যে আজকে যে রবীন্দ্রসঙ্গীত গুলি গাইলাম সেগুলি কিন্তু সাধারণভাবে মানে মানে অতি প্রচলিত গান, কিন্তু একসময় তো চিন্ময় চট্টোপাধ্যায়ের গলাতে এগুলো অত্যন্ত প্রচলিত ছিল। কিন্তু এই গানগুলি চয়ন করার পেছনে কারণটাই ছিল যে ওই সময়ে দাঁড়িয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আকার মাত্রিক স্বরলিপি লিখছেন, সেটাকে প্রকাশ করছেন। সঙ্গীত স্বরলিপি গীতিমালা একটা অত্যন্ত তথ্যপূর্ণ বই, যেটা আজকের দিনে পাওয়া যায় না। তত্ত্ববোধিনী পত্রিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, তত্ত্ববোধিনী সভাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে, যে রবীন্দ্রনাথের কম বয়সের গানগুলি প্রকাশিত হয়েছে এবং উনি ওই সময়টা জ্যোতিরিন্দ্রনাথের ছায়াতেই ছিলেন। তাহলে ওই গানগুলি যদি গাওয়া যায় তাহলে পরে তো স্বরলিপির গীতিমালা সম্বন্ধেও আরো 4টি লোক জানতে পারে। হ্যাঁ, ডোয়ার্কিন অ্যান্ড সানস কোম্পানি লিমিটেডের সম্বন্ধে হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকে আবার জানেনও না। তো সেই জন্যই সেই ঘটনাটাকে, এবং তার সঙ্গে যে এতটা নিবিড় যোগসূত্র সেটা বহু লোকই জানেন না। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটাতে অনেকেরই অনেক কিছু জানা হলো, এবং আমি চাইবো এই ধরনের অনুষ্ঠান আরো হোক, আরো বিষয় ভিত্তিক আলোচনায় আমরা আরো গভীরে যেতে পারি। শুধু গান তো গাওয়া নয়, গানের সঙ্গে তার যে আমরা নেপথ্যের কাহিনী এবং তার সঙ্গে পারিবারিক একটা রবীন্দ্রনাথ হয়ে ওঠার পিছনে একটা পারিবারিক একটা বিরাট অবদান রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তার সঙ্গে কিন্তু ভীষণভাবে যুক্ত ছিলেন। এই সবার আলাদা আলাদা করে অবদান নিয়ে আমরা যদি আলোচনা করি, আমার ইচ্ছে রইল যে আমরা একদিন অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা অনুষ্ঠান করব, সেইখানে আমরা আরো আলোচনা করব, কারণ ওনারও কিন্তু অনেক অবদান রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমার অনেক পড়া আছে, কিন্তু তার গান আমি একটুও পাইনি। ওনারই পরিবার একজন সুপ্রতীক ভট্টাচার্য বলে, ওনার শুধু গান বলে না আমরা ওই নিয়ে আলোচনা করব, কারণ উনি রবি কাকাকে খুব কাছ থেকে দেখেছেন এবং উনি অনেক নাটকের নেপথ্যের কাজগুলো উনি করেছেন। এইগুলো নিয়ে আমরা পরবর্তী আমরা যখন বসবো আবার আমাদের আলোচনার বিষয় হবে। আমার তো মানে যেটা খুব ইচ্ছা করে, যেটা আমি কেন অন্য কেউ করতে পারেন, ঠাকুরবাড়ির মহিলাদের নিয়ে কিছু করবার। ঠাকুরবাড়ির মহিলারা অত্যন্ত বিদুষী ছিলেন, তাদের নিয়ে একটা মহিলা ছিলেন, তাদের যে কতটা অবদান আমরা যেন ভুলে না যাই, মহিলা হয়ে যেন তাদের অবদান না। আজকে সেটা নিয়েও আমার ইচ্ছে আছে আস্তে আস্তে ঠাকুরবাড়ির মহিলাদের নিয়ে একটা কথা। তুমি ভালো একটা টপিক বললে। আমরা পরবর্তী আমি আর তুমি যখন আবার বসবো তখন সেই বিষয়টা নিয়ে তুমি আমাকে বলো, সেইটা নিয়ে আমরা নেক্সট আমরা বসবো। আমার অনুষ্ঠান এবার আমি শেষ করছি। আমি 1 ঘন্টা বলেছিলাম, কিন্তু অনুষ্ঠান কিন্তু 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। এইবারে আমার অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবে এবং সবাই দেখছে। আমার সব থেকে ভালো লাগছে এই অনুষ্ঠানটি কিন্তু সবাই দেখছে, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনুষ্ঠান শেষ করছি, এবং আমার কিন্তু দাবি রইল ঠাকুরবাড়ির মহিলাদের নিয়ে একটা অনুষ্ঠান করার। সেটা খুব যত শিগগিরই আমরা বসতে পারবো আমি আবেদন রাখলাম। আমরা খুব শিগগিরই আমরা এই ধরনের একটি অনুষ্ঠান নিয়ে আসবো। নমস্কার, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তোমাকে আলাদা করে ধন্যবাদ আমি দেব না, অনেক ভালোবাসা, এবং সত্যি আজকে আমাদেরকে অনেক সমৃদ্ধ করে রেখেছে।